একে কি ঘরটা কেন ভেঙে গেল? এই ভাঙা ঘরে এখন আমি কি করে থাকবো? এই ঘরে থাকার চেয়ে আমি বরং টুনির কাছে যাই। এসব কথা বলে টিয়ে অনেক কষ্ট করে টুনির বাড়িতে যায়। আরে আরে টিয়ে দিদি, তুমি কিনা এত বৃষ্টি বাদলের মধ্যেও আমার বাড়িতে? কি হয়েছে গো? তাছাড়া তোমাকে বা এমন দেখাচ্ছে কেন? টনি বোন, আসলে আমার ঘরটা ভেঙে গিয়েছে, থাকার মতো কোনো জায়গা নেই। দয়া করে তুই তোর ঘরটাতে আমাকে একটু আশ্রয় দে। বৃষ্টি কমলে না হয় আমি আমার মায়ের বাড়িতে চলে যাব। দয়া কর বোন, একটু দয়া কর। দিদি, তুমি বরং এখানেই থাকো, এতে আমার কোনো সমস্যা হবে না দিদি। তুই অনেক ভালো রে টুনি। যদি তুই কখনো কোনো বিপদে পড়িস তাহলে আমাকে বলিস, আমি তোকে নিশ্চয়ই সাহায্য করব। টিয়ে টুনির ঘরে থাকতে শুরু করে। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়, আর সকাল হতেই বৃষ্টি থেমে গিয়ে সূর্যের লাল আভা বের হয়। টনি, আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে রে। এবার তবে আমি আসি, আমাকে যে আবার নতুন ঘর তৈরি করতে হবে রে। টুনি বোন, কণিকা যে ঘরে অনেক অসুস্থ, ঘরে একটুও খাবার নেই, আর আমি ওকে একা রেখে খাবার খুঁজতে যেতেও পারছি না রে। টুনি বোন, তোর ঘরে কোনো খাবার থাকলে আমাকে দিয়ে সাহায্য কর না রে বোন। দাদা, আমার ঘরে শস্য দানা আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি শস্য দানা দিচ্ছি। তোকে যে অনেক ধন্যবাদ রে আমাকে সাহায্য করার জন্য। আমার সাধ্য হলে আমিও নিশ্চয়ই তোকে সাহায্য করবো রে। মা, ও মা, তুমি সবসময় এদেরকে কেন এত সাহায্য করো বলো তো? ভবিষ্যতে তোমার কোনো বিপদ হইলে এরা যদি তোমাকে না সাহায্য করে তখন? মারে, অন্যের বিপদে সাহায্য করলে সৃষ্টিকর্তা যে খুশি হয়। আর তাছাড়া ওরা যদি ভবিষ্যতে উপকারীর উপকার স্বীকার না করে তবে যে ওরা অকৃতজ্ঞ রে মা। শোন মা, তুই সবসময় আমার মতো সকলের উপকার করবি, কেমন? এভাবে কেটে যায় আরো বেশ কিছুদিন। বনে আবারও প্রচুর বেগে বৃষ্টি বইতে শুরু করে। টুনি তার ঘরে টুকিকে বলতে থাকে, মারে, বাহিরে যে খুব জোরে বৃষ্টি হচ্ছে, এদিকে ঘরে যে কোনো খাবার নেই, তুই বরং ঘরে থাক, আমি তোর জন্য খাবার খুঁজে নিয়ে আসি। না না মা, আমি এই বৃষ্টির মধ্যে ঘরে একা একা থাকতে পারবো না, আমিও তোমার সাথে যাব। তুমি দয়া করে আমাকে নিয়ে যাও না মা। বৃষ্টিতে এভাবে ভিজলে যে তুই অসুস্থ হবি সোনা, জেদ করিস না মা। তুমি সাথে থাকলে আমার কোনো কিছুই হবে না মা, আমাকে তুমি দয়া করে সাথে নিয়ে চলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তবে। টুনি তার মেয়েকে নিয়ে উঠতে থাকে, আর উঠতে উঠতে টুনি নিচে কিছু শস্যদানা দেখতে পায়। টুকি মা, তাড়াতাড়ি করে শস্যদানা খেতে শুরু কর, এটা যে ঈগলের এলাকা, ঈগল জানতে পারলে যে অনেক বড় বিপদ হতে পারে রে মা। ওরা মা মেয়ে খাবার খেতে থাকে, ঠিক তখনই একটা পাথর এসে টুনির মাথায় লাগে, আর সাথে সাথে টুনি মাটিতে লুটিয়ে পড়ে। একে কি মা, এটা আবার তোমার কি হলো? তুমি আমার দিকে তাকাও মা, দেখো দেখো আমার দিকে। মা, ও মা, তোমার কি হয়ে গেল? তার মানে কই দুষ্টু ঈগল আমার মাকে আঘাত করেছে? একে কি, ওই ঈগলটা তো আমার দিকে আসছে। মা, আমার ভয় করছে, ওঠো মা, ওঠো। টুকি ভয় পেয়ে দূরের একটা গাছে লুকিয়ে পড়ে। ঈগল অজ্ঞান টুনির কাছে আসে আর বলে, হা হা হা, নিশানাটা তবে ঠিক মতো লেগেছে। এবার এই বৃষ্টিতে আমি পাখির মাংস মজা করে খাবো। না, আমার যে এসব আর সহ্য হচ্ছে না, আমার চোখের সামনে কিনা ওই দুষ্টু ঈগল আমার মাকে খাচ্ছে। এই ঈগলকে তো আমি দেখে নেব, আমি যে এর প্রতিশোধ নেব, কিন্তু এখন আমাকে এখান থেকে পালাতে হবে, নইলে ওই ঈগল যে আমার মায়ের মতো আমাকেও খেয়ে নেবে। টুকি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে ফিরে আসে, আর টুনির মৃত্যুর খবর পুরো বনে ছড়িয়ে পড়ে। রাতে টুকি অনেক কাঁদে আর বলতে থাকে, মা, ও মা, তুমি কি জানো এবার আমি একা একা কি করে থাকবো? সৃষ্টিকর্তা আমার সাথে এমনটা কেন করলো? তুমি ফিরে এসো মা, আমাকে বেঁচে থাকতেই হবে ওই দুষ্টু ঈগলকে শাস্তি দেওয়ার জন্য। যাই, যজ্ঞ কাকা আর কণিকা কাকের বাড়িতে যাই, ওদের সাথে আমাকে খাবার খুঁজতে যেতে হবে। কাকা, ও কাকি, আমি আজকে থেকে তোমাদের সঙ্গে খাবার খুঁজতে যাব, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। তোর ওপর যে ওই দুষ্টু ঈগলের নজর পড়েছে রে, আমরা তোকে সাথে করে নিয়ে যেতে পারবো না, তোর জন্য যে আমাদের আবার বিপদ হতে পারে। এইসব তুমি কি বলছো কি? মায়ের উপকারের কথা তোমরা কিনা একদিনই ভুলে গেলে? যজ্ঞ কাকা, নিয়ে চলো আমাকে, আমি যে বনের রাস্তা ঘাট ঠিকভাবে চিনি না। কণিকা একদম ঠিকই বলেছে, টুনি বেঁচে থাকলে না হয় ওর উপকার মনে রাখতাম, কিন্তু এখন তো আর টুনি বেঁচে নেই। তুই যা যা এখান থেকে।
আর হ্যাঁ, আমাদের বাড়িতে তুই আর কোনোদিনও আসবি না, এই আমি বলে রাখলাম। যজ্ঞ আর কণিকা টুকিকে তাড়িয়ে দেয় আর টুকি একাই অসহায় হয়ে বনের দিকে উঠতে থাকে। উঠতে উঠতে টুকি বলতে থাকে, মা, ও মা, তুমি দেখতে পাচ্ছ মা, তোমার ছোট্ট মেয়েটাকে কেউ সাহায্য করছে না। একা একাই উঠতে হচ্ছে, একা একাই খাবার খুঁজতে হচ্ছে। সৃষ্টিকর্তা, তুমি আমাকে তুলে নাও, আমি আমার মায়ের কাছে যেতে চাই। আমি যে আর বেঁচে থাকতে চাই না। টুকি অনেক খাবার খোঁজে কিন্তু কোথাও সে কোনো খাবার পায় না। টুকি ক্ষুধার জ্বালায় টিয়ের কাছে আসে। টিয়ে মাসি, ও টিয়ে মাসি, জানো তো আমি আজকে সারাদিন খাবার খুঁজেছি কিন্তু একটুও খাবার পাইনি। দয়া করে আমাকে একটু খাবার দাও, একটু খাবার দাও না গো, আমার যে অনেক ক্ষুধা লেগেছে। এই এই, তুই আবার আমার বাড়িতে কেন? দেখি দেখি, পেছনে সাথে করে আবার ইগলকে নিয়ে আসিসনি তো? কোনো খাবার নেই, চলে যা, চলে যা এখান থেকে। ও মাসি, তুমি আমাকে একটু খাবার দাও, আমি চলে যাচ্ছি। এই এই, তোকে বললাম না কোনো খাবার নেই, তুই সোজা কথাই নড়বি না। দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। টিয়ে টুকিকে কণিকার যজ্ঞর মতো তাড়িয়ে দেয় আর টুকি কান্না করতে করতে তার বাড়িতে চলে আসে। আর এভাবেই ছোট্ট টুকি না খেয়ে রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা টুকি আবারও খাবার খুঁজতে বের হয়। উঠতে উঠতে টুকি একটা বড় কচু দেখতে পায়। সে কচুটার কাছে আসে আর বলে, এত বড় একটা কচু, এত বড় কচু তো আমি এর আগে কোনোদিনও দেখিনি। সৃষ্টিকর্তা বুঝছি এবার আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। আমি তো আজ এই বড় কচুটা বাজারে বিক্রি করব, আর সেই টাকা দিয়ে আমি অনেক খাবার কিনবো। যাই বাবা যাই, আমি এই বড় কচুটা নিয়ে যাই। টুকি বড় কচুটা নিয়ে যেই না উঠতে থাকে ঠিক তখনই সেখানে ঈগল চলে আসে। এই এই ছোট টুকি, এত বড় একটা কচু নিয়ে তুই যাচ্ছিস কোথায়? আজ আর তোর রক্ষে নেই। সেদিন তোকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। আজ যখন তোকে পেয়েছি তবে আজ তো তোকে আমি মজা করে খাবো। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। এই ইগল যে আমার মাকে খেয়েছে, এখন আমাকেও খেতে চাইছে। কে আছো? আমাকে সাহায্য করো। টুকির চিৎকার শুনে বড় কচুটা হাওয়ায় ভাসতে থাকে আর বলতে থাকে, টুকি বন্ধু, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই ঈগলের হাত থেকে বাঁচাবো। কচুটা উড়ে উড়ে ঈগলকে মারতে থাকে আর কচুর মার খেয়ে ঈগল সেখানেই মারা যায়। তোমাকে অনেক ধন্যবাদ গো কুচু বন্ধু। আর যদি তুমি আমাকে না বাঁচাতে তবে ওই ইগল যে আমাকেও মায়ের মতো খেয়ে ফেলতো। তুমি কোনো চিন্তা করো না, আমি হলাম জাদুই কচু। আজ থেকে আমি তোমাকে সবকিছু দিয়ে সাহায্য করব। চলো তো চলো, আমাকে নিয়ে তোমার বাড়িতে চলো। টুকি সে বড় কচুটা নিয়ে তার বাড়িতে চলে আসে আর অনেক সুখে দিন কাটাতে থাকে।